একদম। এই যে তুমি যে গ্রেপ্তারির কথা বলছো না, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ একটা অ্যাকশন, এটা প্রিভেন্টিভ অ্যাকশন নয় এক। আর যদি তুমি গ্রেপ্তারির কথা বলো, বহু মন্ত্রী, বহু বড় নেতা তারাও গ্রেপ্তার হন। আমি যদি এখন দীপ্তাশ্বর কাছে যাই, বা এই যে তুমি যে বলছো না যে এদের আশকারার কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি গত অন্তত পক্ষে বছর তিনেকের প্রোগ্রামের যদি একটা সিনপসিস বার করি, তাতে বারবার রাজনীতির মঞ্চে যখন আলোচনা হয়েছে, তুমি জানবে এই ভাঙড়েও এক তরতাজা যুবক তাকে পিটিয়ে মেরে ফেললো এই মদের আসর থেকে। এরকম একের পর এক ঘটনা, আমাদের সবটা স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। যদি আমরা রেকর্ড করি দেখতে পাবো একের পর এক এই মদের আখড়া থেকে মারধর, গন্ডগোল। কয়েকদিন আগে পানিহাটি বা ব্যারাকপুর এলাকায় এক শিক্ষককে, এক সজ্জন ব্যক্তিকে কিভাবে বেদম প্রহার করা হলো, তারপর তাকে অভিযোগ করলো, তারপর গ্রেপ্তার কিন্তু হচ্ছে। কিন্তু এই যে লুম্পেন গোষ্ঠী যেটাকে বলা হয়, বা যারা দুষ্কৃতী, এরা আমার গত 3 বছরের রাজনীতির অভিজ্ঞতায়, রাজনৈতিক প্রোগ্রাম করার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এরা নাকি রাজনীতির কাছে বা রাজনৈতিক নেতাদের কাছে মদতপুষ্ট হন। একটাই কারণ আমার উঠে এসছে, সেটা হচ্ছে ভোট বাক্স। এদেরকে ভোটের সময় কাজে লাগানো হয়, এদের ইউটিলিটিটা নাকি ভোটের জন্য। সেই জন্য সব কিছু দেখেও, সব কিছু শুনেও চুপ করে থাকতে হয়। মনের ভেতর ইচ্ছা আছে আমি প্রতিবাদ করি, কিন্তু যখনই আমার সেই পারসেপশন কাজ করছে যে এরা তো ভাই ভোটের সময় কাজে লাগবে, তখন আমাকে চুপ করে থাকতে হয়। দীপ্তাশ্বর, এই ধরনের ঘটনার পেছনে কি ধরনের মদত থাকতে পারে? আমি আজকে একবারের জন্যও পুলিশি গাফিলতি বলবো না, কারণ ম্যান টু ম্যান পুলিশকে দিয়ে পুলিশ প্রহরা সম্ভব নয়। এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি, যে কটা ঘটনা প্রত্যেকটাতে গ্রেপ্তার হয়েছে। আপনি উলুবেড়িয়ার নার্সকে অশ্রাব্য কথা, 3 জনই গ্রেপ্তার হয়েছে, 3 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। এই ক্ষেত্রে গাইঘাটায় গ্রেপ্তার হয়েছে, দুর্গাপুর গ্রেপ্তার হয়েছে। পুলিশ কিন্তু প্রত্যেক ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে, কিন্তু কোন কারণের জন্য অপরাধ মনস্কতা তৈরি হচ্ছে? দীপ্তাশ্বর, না দেখুন, প্রথম কথা, একটা তো সামাজিক অবক্ষয় হচ্ছে, যে কারণে আমরা দেখছি অল্প বয়সী ছেলেরা তারা মদে আসক্ত হচ্ছে, বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হচ্ছে। সেই একটা সামাজিক অবক্ষয় তো হচ্ছেই এই যুগে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা সামাজিকভাবে মোকাবিলা করতে হবে। এবার এর পেছনে কি কি কারণ থাকতে পারে? একটা হচ্ছে, দেখুন, আমাদের রাজ্যে এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, যেখানে আগে একটা সময় ছিল যখন ছেলেরা মেয়েরা পড়াশোনা করতে করে জানতো যে তারা একটা চাকরি পাবে। বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে পাওয়া চাকরি তাদের চলে যায়, 26,000 চাকরি চলে যায়, এবং তারা কোনো ভবিষ্যতের দিশা দেখতে পাচ্ছে না। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেন যে রাত্রি 8টার পরে মেয়েদের বেরোনো উচিত নয়, তাহলে সেইটা একটা কিরকম নিরাপত্তাহীনতার তৈরি করে। আচ্ছা, যারা শিক্ষকের চাকরি পাবে বলে মাইন্ডসেট করছে, তারা নিশ্চয়ই রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করবে, সামাজিক না, একটা জিনিস আপনি বুঝতে পারবেন যে সামাজিক অবক্ষয়টা এই কারণেই তৈরি হচ্ছে যে পড়াশোনা করে একটা ভবিষ্যতের মানুষের দিশা থাকে, সেই দিশাটাই পাচ্ছে না এই রাজ্যের যুব সমাজ। যে কারণে আপনি দেখুন, বিভিন্ন অশ্লীল রিল তৈরি বেড়ে গেছে। কারণ অশ্লীল রিল তৈরি হচ্ছে কারণ তার নিশ্চয়ই শ্রোতা আছে, তার নিশ্চয়ই দর্শক আছে, সেই জন্যই তৈরি হচ্ছে। তো সেই সামাজিক অবক্ষয় তো হচ্ছে। কিন্তু যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে রাত্রি 8টার পরে মেয়েদের বেরোনো উচিত নয়, বা মেয়েদের রাতের ডিউটিতে যাওয়া উচিত নয়, না দেবাশিস, রাজনীতিকরণ নয়, তখন এটা এই মন্তব্যগুলো একটা সার্বিক নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। আজকে আপনি বলুন, আমি আসছি তাতেও আসছি পাড়ার মধ্যে, লোকালয়ের মধ্যে, অ্যাপার্টমেন্টের নিচে। আজকে দেখুন, আজকে একটা রাজ্য সরকার তার মূল উপার্জনের জায়গা হয়ে গেছে মদ বিক্রি। ফলে আমরা দেখছি যত্রতত্র মদের লাইসেন্স, মদের দোকান খুলে গেছে। এবং সেই এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে আগে যেখানে মদের দোকানে গেলে মদের দোকানদার হয়তো একবার জিজ্ঞেস করতো বয়স কত, বা দেখে বুঝতে পারলে ভাগিয়ে দিত। এখন আর সেই পরিস্থিতিও নেই, এখন আর কেউ দেখছেও না। তো এবার এই জায়গা থেকে আজকে আপনি দেখুন, উলুবেড়িয়ার ঘটনা বললেন, উলুবেড়িয়ার ঘটনায় মূল অভিযুক্তকে তিনি একজন হোমগার্ড। তো হোমগার্ড মানে তিনি পুলিশ ফোর্সের অংশ। পুলিশ তো একটা ডিসিপ্লিন ফোর্স, একজন হোমগার্ড শেখ বাবুলাল, হ্যাঁ, তিনি পুলিশ ফোর্সের অংশ। পুলিশ তো একটা ডিসিপ্লিন ফোর্স। তো সেখানে কি রকম ডিসিপ্লিন হচ্ছে যে যেখানে এরকম আজকে আরজি কলেজ ধৃতকে সে একটা বড় কারণ। এটা অনির্বাণের এই যে অস্থায়ী হোমগার্ড নিয়োগ, বা যে গ্রিন পুলিশ নিয়োগ, বা যে সিভিক ভলেন্টিয়ার, অনির্বাণ, এই ক্ষেত্রে আমরা একের পর এক দেখতে পারি প্রপার স্ক্রুটিনি হয় না। দেখো, তোমার কাছে একটা বড় উদাহরণ হচ্ছে আরজি করের ঘটনায় এই যে সঞ্জয় রায়, যাকে এখনো আপাত পর্যন্ত সিবিআই, কলকাতা পুলিশ এবং কোর্ট যাকে এখনো পর্যন্ত আজকের দিন অবধি অপরাধী মনে করছে, সেও কিন্তু এই সিভিক পুলিশের একটা অংশ।
সে ঘুরছে কলকাতা পুলিশ কমিশনার মোটরসাইকেল নিয়ে, আরজি করে গিয়ে সে ধর্ষণ করছে, তুমি ভাবা যেতে পারে? এরপর যে স্ক্রুটিনির কথা তোমরা বারবার করে বলেছিলে, যে নিয়োগের ক্ষেত্রে স্ক্রুটিনি হবে, যারা এই ধরনের কাজ করবে তাদেরকে ভালো করে একটা রিফ্রেশিং জায়গা থেকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে ট্রেন করা হবে, একটা জায়গাতে হয়েছে, একটা জায়গা। দেখো, যে কোনো ফোর্স যদি আমি বলি, সেটা সিভিল ভলেন্টিয়ার হোক, পুলিশ হোক বা অন্য যে কোনো কাডার হোক, সেখানে 100% মানুষ তারা একদম একই রকম সৎ হবেন, একই রকম সচ্চরিত্র হবেন, এটা আমরা অবশ্যই চাইতে পারি, সেটা আমাদের উইশ হতে পারে। সবসময় সেটা হয় কি, এই প্রশ্নটা থাকবেই যে কোনো সিস্টেমে, সেটা পুলিশ ফোর্স হতে পারে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, পুলিশ ফোর্সের অধিকাংশ মানুষ তারা সৎ বলেই আমরা বিশ্বাস করি, কিন্তু 100% কি সৎ? এটা কি অনিলদা বহুদিন পুলিশে চাকরি করেছেন, অনিলদা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে যতজনের সঙ্গে তিনি কাজ করেছেন 100% সৎ ছিল? দেখো, আমরা চাইতে পারি, বিচার ব্যবস্থা বলো, পুলিশ ব্যবস্থা বলো, রাজনীতি বলো, এমনকি তোমাদের সাংবাদিকতার পেশাতেও বলো, তুমি নিজে বুকে হাত রেখে বলতে পারবে যে কেউ, তোমাদের গোটা যে স্ফিয়ারটা রয়েছে, কেউ এখানে কোনো নির্দিষ্ট দলের হয়ে এজেন্ডা চালানোর জন্য সাংবাদিকতা করে না। সেটা তো তুমিও বুকে হাত রেখে বলতে পারবে না যে সব আইনজীবী। হ্যাঁ, পারবো না তো, আমি সেটাই বলছি, একদমই পারবো না। একদম, আমি তো বললাম বিচার ব্যবস্থা, শব্দটা তো ব্যবহার করলাম, যে কোনো ব্যবস্থাতেই 1 থেকে 100 সবাই একই রকম সচ্চরিত্র, এইটা আমরা কেউ বলতেই পারবো না। এইটার কারণ শুধুমাত্র সামাজিক, রাজনৈতিক, আর্থসামাজিক কিনা, এটা নিয়ে বিচার বিশ্লেষণ 100 বার চলতে পারে, কিন্তু আমি কিন্তু একটা পয়েন্টে আগেও যেটা বলেছি আবারও স্টিক করছি, যে কোথাও কোনো অপরাধীর পেছনে যদি কোনো রকম রাজনৈতিক মদদের কোনো জায়গা থেকেও থাকে, সাধারণ মানুষ হিসেবে, সে আমি যে রাজনৈতিক দলের সদস্য সমর্থক যাই হই না কেন, যে কোনো দিন আমি নিজে তার বলি হয়ে যেতে পারি। আজকে যে ভদ্রলোক ভদ্রমহিলাকে বাঁচাতে গিয়ে প্রণীত হয়েছেন, সেই জায়গায় তুমি থাকতে পারতে, আমি থাকতে পারতাম, আমাদের মধ্যে যে কেউ থাকতে পারতো। আমি চন্দনদার কাছে যাব ভাই, আমি শুনবো। আজকে দেখুন, এই যে পৃষ্ঠপোষকতার কথাটা উঠলো না, সাবির আলী, যার বিরুদ্ধে আপনার অভিযোগ উঠেছিল যে সে রীতিমতো ধর্ষণের হুমকি দিয়েছিল, তাকে টিএমসিপির প্রেসিডেন্ট করা হয়েছে। পৃষ্ঠপোষকতাটা এইখান থেকে আসে। মনোজিৎ মিশ্র কে ছিল? মনোজিৎ মিশ্রর কুকীর্তি তো কম ছিল না, 12খানা এফআইআর ছিল। পৃষ্ঠপোষকতা এইখান থেকে আসে, এবং যখন এই পৃষ্ঠপোষকতাগুলো আসে, সেই দেখে বাকি আরো 10 জন সাহস পায়। এই সাহস দেওয়ার জায়গাটা বন্ধ হওয়া দরকার। বেশ, আমি অবশ্যই চন্দনদার কাছে যাব। চন্দনদা কি বলছেন, কারণ আমার আজও মনে আছে, ঠিক এমনিভাবেই দিদিকে বাঁচাতে গিয়ে বারাসাতে প্রাণ দিতে হয়েছিল। নামটা সবারই মনে আছে, রাজীব দে। রাজীব দের মৃত্যু হয়েছিল, তখন রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক একই রকম ধরনের শ্লীলতাহানি এবং নারী নির্যাতনের ঘটনা ঠিক বারাসাতের এই কোর্টের মাঠের পাশে, খুব সম্ভবত 2009-10 ঘটনা, ঠিক এক্স্যাক্ট সাল আমার মনে নেই, ওই সময়কার ঘটনা, এই ঘটনা ঘটেছিল। কিন্তু এখন যে পরিমাণে আকচার ঘটনাগুলো ঘটছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। যে ফ্লুয়েন্সিতে ঘটনাগুলো ঘটছে, যে নাম্বারে ঘটছে, এটা কিন্তু আগে অনেকটা কম ছিল। এবং এই যে উচ্ছৃঙ্খল জীবনযাপন, এই উচ্ছৃঙ্খল জীবনযাপনের প্রতি আকর্ষণের সামাজিক ব্যবস্থা, নাকি রাজনৈতিক আচ্ছাদন, নাকি রাজনৈতিকভাবে সমর্থন, নাকি ভোট বক্সের কথা চিন্তা করা? চন্দনদার কাছে আসবে। বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন, আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন, হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেবো এইসব বলেছে। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। পুলিশ পদক্ষেপ নিয়েছে, প্রশাসন যেরূপভাবে পদক্ষেপ নিয়েছে তাতে আমরা খুশি। প্রশাসনের পুলিশি পদক্ষেপে আমরা খবর পেয়েছি কালী পূজার দিন সন্ধ্যা 6:30 নাগাদ পুলিশ বলেছিল যে এরকম একটা মিসহ্যাপ ঘটে গেছে মেয়ের সঙ্গে, আমরা সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের মধ্যে থেকে 2জনকে অ্যারেস্ট করেছি। হ্যাঁ, পরবর্তীকালে আমি শুনেছি যে আরও একজনকে অ্যারেস্ট করেছে। পুলিশি পদক্ষেপে আমরা খুশি, আমরা তো আতঙ্কে তো থাকবো।
এখনো পর্যন্ত দেবতাস্য এবং অনির্বাণ এবং আমার অনেকটা অংশ বলার মধ্যে আমরা অত্যন্ত স্বতঃপ্রণোদিতভাবে এবং মাথাটাকে ঠান্ডা রেখে রাজনীতিকে ঢুকতে দিইনি।